যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু হচ্ছে না, বা হয়তো বা আমরা জানি না কি কারণে বা কে, আপনি একজন আইনজীবী এবং আমার সাথে আরেকজন সংস্কৃতি কর্মী রয়েছেন, এবং উনি অনেক পরিচয় আছেন। তা সেই হিসেবে আপনারা আপনাদের জায়গা থেকে এটাকে আপনারা দায়িত্ব নিয়ে করতে পারেন না? একটু আগে বললেন আপনি যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর একজন সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মামলা করেছিল, সেই মামলাটা এখন একটা নথিতে রয়ে গেছে। তা আপনারা যদি, আপনি একজন আইনজীবী, আপনার সাথে আরো যারা সারা বিশ্বে আইনজীবী যারা একটা সেফ প্লেসে এসে কাজ করতেছে, এবং যারা আমাদের সংস্কৃতি কর্মী যারা রয়েছেন, তারা মিলে কি এই কাজটা আপনারা একটু সামনে নিয়ে যেতে পারেন না? আমি জানি আপনি বললেন আওয়ামী লীগের দায়িত্ব, কিন্তু সেখানে আমরা এই মুহূর্তে আওয়ামী লীগ অবশ্যই আছে, কিন্তু দেশটা যেহেতু আমাদের সবার, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে আমি মনে করি আমারও কিছুটা দায়বদ্ধতা আছে। তা আপনারা যেহেতু আপনারা কথা বলছেন, আপনারা যাচ্ছেন, আমি আপনাদের কাছে ছোট্ট কথা জানতে যে আপনারা এটা কিভাবে করতে পারেন, দুজনের কাছে বলেই আমি আপনাদের কাছে পরে বিদায় নিব। নাহিদা, আইনজীবীদের তো মক্কেল লাগে। আমি একটু ওই কারণেই তানিয়াপা আমি একটু আগে বলিনি। তানিয়াপা যে আইনি ব্যাখ্যাটা দিয়েছেন তাতে আমার কাছে মনে হয়েছে, এবং মোটামুটি উনি খুব স্ট্রেইট একটা লাইন তৈরি করেছেন, কাজটা আওয়ামী লীগকেই করতে হবে। যে বঙ্গবন্ধুর হত্যা একটি ব্যক্তিগত বা পরিবারের হত্যাকাণ্ড হিসেবে ওটি উনি করেছিলেন। তিনি জাতির পিতা, এটা সত্য। তাকে মেরেছিল ওই সময়ের রাষ্ট্র কাঠামোতে যারা ছিল তারা, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া আর বঙ্গবন্ধু হত্যার এবং তার ইনডেমনিটি বাতিল করা দুটো ভিন্ন বিষয়। আমার কাছে মনে হয়েছে তানিয়াপা আইনি ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারবে। ওইটা একটা ক্রিমিনাল অফেন্স ছিল, ঠিক আছে? একটা আপনার যদি আপনার ইনফরমেন্ট একটা ক্রিমিনাল অফেন্স হলে আপনার যদি নলেজ থাকে, আপনি, কারণ ওই ক্রিমিনাল অফেন্স কিন্তু এটা রাষ্ট্রের বিরুদ্ধে, এই মামলাগুলো হয় রাষ্ট্র বনাম, হ্যাঁ রাষ্ট্র বনাম, এটা তখন মামলা হয়। কারণ এটা আপনার বাসায় চুরি হলো, আপনি ইনফরমেন্ট হচ্ছেন, কিন্তু মামলা কিন্তু আপনি চালান না। এই চুরির মামলাটা চালাবে কিন্তু রাষ্ট্র, পুলিশ তদন্ত করে পুলিশ বাদী হয়ে কিন্তু করবে, দ্যাটস এ ক্রিমিনাল অফেন্স। কিন্তু যখন সিভিল ইস্যু হয়, বা এই যে হলো, এটা একটা এক্সিকিউটিভ অর্ডার, এখানে আইনজীবীরা তো নাচতে পারে না মক্কেল ছাড়া। তো আমাকে একটু মক্কেল দেন, ঠিক আছে? আমার তো মক্কেল ছাড়া তো আমি তো কার সাথে করবো, কাকে নিয়ে করব? আপনি ডাক্তার কি অসুখ দূর করে দেবে? একটা রুগীর যে অসুস্থতা আছে, রুগীকে তো এসে বলতে হবে যে আমি অসুস্থ, আমাকে সাহায্য করেন। তো আমাদের রুগী কোথায়? তো রুগী যার মাথা ব্যথা, সে যখন আসছে না, এটা তো জনস্বার্থে করা যায় না। জনস্বার্থে আমরা কখন মামলা করি? ইনফ্যাক্ট বাংলাদেশের প্রথম জনস্বার্থের মামলা আমি করেছিলাম। প্যারাসিটামলের কেস ছিল, যে শিশুরা যখন প্যারাসিটামল দেওয়া হচ্ছিল, কারণ তারা তো ট্যাবলেট সেবন করতে পারে না, তখন এটা বোরহান কবির একটা আর্টিকেল করেছিল। তখন তিনিও একজন তরুণ সাংবাদিক ছিলেন, আমিও একটা নতুন তরুণ আইনজীবী, এবং ডক্টর হানিফ তরুণ একজন ডাক্তার ছিলেন শিশু হসপিটালে। তো এখানে উনি এই ইনভেস্টিগেশন জার্নালিজম করে দেখালেন যে ওখানে ডাইথিলিন গ্লাইকোল এবং প্রোপিলিন গ্লাইকোল মানে আছে, একটা সেবন করতে পারে, আরেকটা হচ্ছে বিষ, ট্যালারি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় সাধারণত। সো এই ট্যাবলেট গুলাকে তরল করার জন্য এই কম দামি বিষটাকে ব্যবহার করেছিল বিভিন্ন ওষুধ কোম্পানি, এবং তার কারণে শিশু হাসপাতালে যখন এই লিকুইড প্যারাসিটামল শিশুদেরকে দেওয়া হচ্ছিল, 300 শিশু একসঙ্গে মারা গেছে। তখন আমি এটা জনস্বার্থে মামলা করেছিলাম, এবং হু আর ইউ, আমার বাদী, আমি আবারও বলছি আইনজীবীদের তো মক্কেল অবশ্যই কবি। তো আমি বলেছি আপনি কে? আপনি তো শিশু যে মারা গেছে আপনারা কেউ না। তো আমি বলেছিলাম আমি হচ্ছে একজন পিতা, আমি একজন ভোক্তাও বটে, আমি প্যারাসিটামল কিনেছিলাম ডক্টর হানি বলেছে না দেওয়ার জন্য। আমি এই দেশের ট্যাক্স পেয়ার, আমি চাই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে দায়িত্ব, সেই দায়িত্বটা যাতে ঠিক মতো পালন করা হয়। আমি দেশের নাগরিক, এখানে নন স্পিরিয়াস মেডিসিন পাওয়ার জন্য আমাদের চমৎকার আইন আছে, কিন্তু সেই আইন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করছে না। সো আমি 5টা টুপি পরে আদালতের সামনে গিয়েছিলাম এবং বলেছিলাম আমার কাছে কি একটা মৃত শিশু থাকতে হবে আমাদের এই মামলা আদালতে দৌড়ে ঢোকার জন্য?
সো এটা ছিল জনস্বার্থে মামলা, যেহেতু আপনার যাদের বাবা মারা পিতামারা আসতে পারছিল না বা তাদেরকে দেখানো হচ্ছিল, তখন কিন্তু রাষ্ট্রীয় যারা পদে আছে আমলারা, তাদের দায়িত্ব যখন তারা পালন করছে না, তখন এই জনস্বার্থের একটা বিষয় আছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে তো সেটা না, ডাইরেক্টলি এফেক্টেড। এটা জনস্বার্থে আপনি মামলা আপনার পিআইএল করার, আমাদের বিজিবডি হলে তো হবে না, পিআইএল করার বিধান আছে যখন এফেক্টেড পার্টি আসতে পারছে না বা আপনার কর্তব্যের অবহেলা করছে রাষ্ট্রের যারা ক্ষমতাপ্রাপ্ত আমলারা আছে তাদের বিরুদ্ধে। কিন্তু ইন দিস কেস ডাইরেক্টলি এফেক্টেড ইজ দ্য কনসার্ন পার্টি ইটসেলফ। তো মাঠ থেকে মাটির দরদ তো বেশি হতে পারে না। আপনার আমার তো দরদ কম না, আমরা তো বলছি, আমরা তো করছি, এবং এটা করার জন্য আপনি আন্তর্জাতিক আদালতে বলছেন, এটাও একটা ভ্রান্ত ধারণা। আন্তর্জাতিক আদালতে মামলা হয় আপনার রাষ্ট্র, এবং এটা অনেকেই এটা চিপ পপুলারিটি নিতে গিয়েছে যে আন্তর্জাতিক আদালতে তারা মামলা করেছে। ইটস অ্যাবসলিউট রাবিশ, অ্যাবসলিউট রাবিশ। আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে এক রাষ্ট্র আরেক রাষ্ট্র, ঠিক আছে? মামলা এখানে হয় না। অনেকে ওখানে আপনার বক্স থাকে কমপ্লেইন দেওয়ার জন্য, চিঠি লাইক পোস্ট অফিসের মতো তারা একটা চিঠি ফেলেছে, আপনিও ফেলতে পারেন। এবং আন্তর্জাতিক আদালতের এরকম আপনার চিঠির সংখ্যা হাজারো কোটি এরকম চিঠি পড়ে, ওটা তারা খুলেও দেখে না। তো এরকম চিঠি যে কোনো কেউ দিতে পারে, এবং সেটা আপনার কোনো একটা রাষ্ট্রকে বাদী হতে পারে এটার কমপ্লেইন বলে। তো এগেইন এটা আন্তর্জাতিক আদালতের নাচানাচি চাই। ওকে, এটা করতে হবে আমাদের দেশেই। আমাদের ইজ নট পারফেক্ট, কিন্তু দিস ইজ দি অনলি ফোরাম, কারেক্ট ফোরাম। তবে আপনার এক্সট্রাডিশনের বিষয়ে, যেটা আজকের বিষয় না, সো আমি এটা বলবো না, অন্য দেশের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে করার স্কোপ আছে, সেটা আরেকদিনের কেচ্ছা, সেটা আরেকদিন আমরা আরেকদিন আসবো আপনার কাছে শোনার জন্য। এই কাজটা আমি আবারও বলবো, যেহেতু এটা তো লিগাল, কিন্তু আমি বলবো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আওয়ামী লীগ কেন এরকম অনুদান একটা ব্যক্তি থেকে চাইবে? তারা কেন একটা ব্যক্তি, তারা একটা রাজনৈতিক সংগঠন, তাদের নিজস্ব একটা মর্যাদা থাকা উচিত। তারা নিজেরা গিয়ে ফাইট করে ফ্রি হয়ে আসবে, আরেকজনের থেকে অনুদান কেন নেবে? একইভাবে বিএনপিকে আমি বলছি এটা তাদের করার দায়িত্ব রুল অফ লর কারণে, বাট আওয়ামী লীগের প্রেক্ষাপট থেকে তারা আরেকটা রাজনৈতিক দল, তাদের পক্ষ যারা, তাদের থেকে এই অনুদান কেন নেবে? তানিয়া আপা, অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমরা আপনাকে মাঝপথে নিয়ে এসেছি। আপনার এই কথাগুলি আমরা আরেকদিন আরেকভাবে শুনবো অবশ্যই। এবং আকামুল্লাহ ভাই আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন। আসলে সাধারণ মানুষের অনেক কিছু জানার দরকার, সেই প্রেক্ষিতে আপনার এই কথাগুলি আজকে অনেক অনেক মূল্যবান ছিল। এবং সময় যোদ্ধার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে। সবাইকে